রাজনৈতিক ক্ষমতা কিসে ব্যবহৃত হয়েছে পশ্চিমবাংলায়? দুর্নীতি করতে। 2026-এ এই সরকারটা ক্ষমতা থেকে চলে যাবেই বলেই এত ভয় পাচ্ছে। ওনার ক্ষয় শুরু হয়েছে ওনার এবং ওনার দলের। এখন একেবারে নিচে এসে পৌঁছে গেছে। এরা আর ফিরতে পারবে না, কারণ দলটা থাকবে না। আমি বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির ভোট দাঁড়াবে গিয়ে 46 থেকে 47, তৃণমূলের ভোট কমে গিয়ে হবে 34 থেকে 35। পাশা আস্তে আস্তে উল্টাচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা বিপজ্জনক জায়গায় রয়েছে। তৃণমূল কংগ্রেস মানে বাংলা রাজনৈতিক ইতিহাস থেকে মুছে যাবে। আমাকে আঘাত করলে গোটা দেশ নাড়িয়ে দেব, বাংলা দখল করতে গিয়ে দেশ হারাবে, এত লোভ কেন বাংলা দখলের, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? না দেখো, প্রথম লাইনটা হয়তো মেনে নেওয়া যেত, যে আমাকে কিছু করলে দেশ নড়ে যাবে, দেশকে নাড়িয়ে দেবো, কেউ বলতেই পারেন জনগণকে নাড়িয়ে দেওয়ার কথা। কিন্তু পরের লাইনটা তো ভয়ঙ্কর, যে দেশকে হারাবে। হোয়াট ডাজ ইট মিন? মানে এটা কি? মানে দেশে ডিসইন্টিগ্রেশন হবে, উনি ওটাই বলছেন? দেখো, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে একটা ইমেজ তৈরি করেছিলেন। ইমেজটা কি? লড়াকু ইমেজ। একটা সময় আমি সেই ইমেজের প্রশংসা করতাম, সেই ভাবমূর্তির। আমি দেখেছিলাম 1980 একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যোগাযোগ সাম্প্রতিক, কিন্তু আমি পলিটিক্যাল অ্যানালিসিস অনেক দিন ধরে করি। 1984-এ একজন যাদবপুরে নির্বাচিত হয়েছিল, পরে হেরে যায়, তারপর আবার নির্বাচিত হয়, তারপর একাধিক ক্রমে লোকসভায় জিতেছেন, বিধানসভায় এবারে হেরে গেলেন, কিন্তু তার আগে বিধানসভায় তিনি দাঁড়াননি। একটা ইমেজ তৈরি হয়েছিল যে তিনি লড়াই করতে পারেন, এবং তাঁর লড়াইয়ের জন্যে সিপিএম ক্ষমতা থেকে গেছে। এটাও বহু মানুষ মনে করে, আমি আংশিকভাবে এটাও মনে করি, যে তাঁর লড়াইয়ের কারণে সিপিএম গেছে। তার জন্য অবশ্যই কিছুটা কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কিন্তু বিগত প্রায় 15 বছর ধরে তিনি তার নিজের ইমেজটাকে ভেঙে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে মানুষ কি খুঁজে পেয়েছে? সেই লড়াকু মমতা ব্যানার্জি, যে কোথাও কিছু ঘটলে দৌড়ে যেত। কোথায় কান্দুয়ায় মানুষের হাত কেটে দিয়েছে, দৌড়ে গেছে। কোথায় নন্দীগ্রামে সিপিএম লুটপাট করেছে, গণহত্যা করেছে, মহিলাদের উপর নির্যাতন চালিয়েছে, উনি দৌড়ে গিয়েছিলেন। এই ইমেজটাকে গত 15 বছর ধরে ভেঙেছেন। কেন ভেঙেছেন? ক্ষমতার রাজনীতি করতে গিয়ে। এই ক্ষমতা কিন্তু তাকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছে। দেখো, একটা কথা বলি, আন্দোলনকারীর ইমেজটা রাখা খুব সহজ। আমি রাস্তায় নেমে আন্দোলন করতে পারি, কিন্তু যখন আমাকে ক্ষমতা দেওয়া হবে, সেটা নির্মোহভাবে ব্যবহার করা, ক্ষমতা ব্যবহার করা, কিন্তু ক্ষমতার ছিটে গায়ে লাগলো না, এটা কিন্তু অত্যন্ত কঠিন। ক্ষমতা ব্যবহার করে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত না হওয়া কাকে বলে, ওটা শিখতে হবে নরেন্দ্র মোদীর কাছ থেকে। ক্ষমতা তাকে করে দেয়নি, প্রভাবিত করেনি। ক্ষমতাকে তিনি দেশের উন্নয়নে ব্যবহার করছেন। আর এখানে রাজনৈতিক ক্ষমতা কিসে ব্যবহৃত হয়েছে পশ্চিমবাংলায়? দুর্নীতি করতে। গোটা পশ্চিমবাংলা এখন দুর্নীতিগ্রস্ত একটা রাজ্য বলে লোকে হাসাহাসি করে। অনুন্নয়ন, ক্রমশ পেছোচ্ছি। এখানে শিল্প নেই, মানুষ কাজের সন্ধানে বাইরে চলে যাচ্ছে। আর এখানে এই শাসক দলের নেতারা, বড় মেজো সেজো নেতা, প্রত্যেকে টাকা কামাচ্ছে। এই ইমেজ, সেই ইমেজটা পশ্চিমবাংলার নিজের, সবই উনি বানিয়ে ফেলেছেন গত 14.5 বছরের একটু বেশি সময়ে। তিনি তাঁর আর ওই পুরনো ইমেজ ফেরত পাবেন না। সব ঠিক আছে, কিন্তু এবারে তিনি মানে দেশ হারাবে। হোয়াট ডাজ ইট মিন? এটা খুব ভয়ঙ্কর। এই মানে মন্তব্যটা ভয়ঙ্কর মন্তব্য। ফলে আমি মনে করি এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, কেন্দ্রীয় সরকারের উচিত সিরিয়াসলি নেওয়া। কারণ আমাদের সবার কাছে দেশের ঐক্য, দেশের সংগতি আগে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা এই দেশের জন্য করি। আমাদের কাছে দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, এটাই হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র, মূল মন্ত্র। সেই দেশকে কেউ ভাঙার কথা বললে, ডিসইন্টিগ্রেশনের কথা বললে, আমরা কিন্তু গর্জে উঠব। তাই আগামী দিনে এই মন্তব্য, তার আইনগত দিক কি, এই মুহূর্তে আমি আলোচনা করব না, তার আগে আমাকে পুরোটা শুনতে হবে। আমি এখনো শুনিনি, এরকম দু একটা লাইন ছাড়া শুনেছি। কিন্তু যদি এটা উনি সঠিক প্রেক্ষাপটে না বলে থাকেন, এখানে দেশের প্রতি কোনো রকম অশ্রদ্ধা প্রকাশিত হয়, এটা কিন্তু প্রতিবাদ হবেই, এবং সেই প্রতিবাদ তাকে শুনতে হবে আগামী দিনে।
আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ২০২৯ খুব ভয়ঙ্কর, শকুনি মামারা কোথায় পালাবেন। বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি? আমি জানি না শকুনি মামা বলতে উনি কি বোঝাচ্ছেন, বরং আমি বলবো 2026 থেকেই পশ্চিমবঙ্গের উন্নতি শুরু হবে, কারণ 2026-এ এই সরকারটা ক্ষমতা থেকে চলে যাবেই বলেই এত ভয় পাচ্ছে এরা। কে বলছেন ২০২৬-এ এই সরকার চলে যাবে? তার কারণ হচ্ছে এই সরকারের উপর মানুষের যা ভয়ঙ্কর রাগ, ক্ষোভ, আক্রোশ। আমি তো মাটির কাছাকাছি মানুষের সঙ্গে মেলামেশা করি, আমি যা দেখেছি তাতে 2026-এ এই সরকারের পক্ষে আর ফেরা সম্ভব হবে না, এবং এরা জানে একবার ক্ষমতা থেকে গেলে সাধারণ মানুষ তার হিসেব বুঝে নেবে। কথা বলছেন যে মানুষের রাগ, ক্ষোভ, বিদ্বেষ এই সমস্ত কিছুটা, যে কটা বিরোধী রাজনৈতিক শক্তি পশ্চিমবাংলার মাটিতে এই মুহূর্তে অবস্থান করছে, তারা কি এই সমস্ত দিকগুলো, এই রাগ, ক্ষোভ, এই বিষয়গুলো এগুলোকে এগুলোকে তাদের উপজীব্য মানিয়ে মানুষের কাছাকাছি অবধি পৌঁছতে পারবেন? এর আগেও তো লোকসভা নির্বাচনে অনেক কথা মানুষ বিমলা বিশ্বাস করেছিল। কিন্তু এটা নিয়ে একটু বিস্তৃত আলোচনা করতে হয়। তুমি যদি পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসটা দেখো, ফ্রম 1947 টু 2025, তাহলে তোমাকে কতগুলো ফেজে ভাগ করতে হবে। প্রথম ফেজ হচ্ছে কংগ্রেস শাসন 1947 থেকে 1967। 1947-এ থেকে 51-52 পর্যন্ত ছিল একটা অনির্বাচিত সরকার, দায়িত্ব নিয়েছিল ব্রিটিশদের কাছ থেকে ভারত সরকার, তারপর রাজ্য সরকার হয়েছিল। 51-52 থেকে মানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলো, সেই সরকার চললো 67 অবধি। 67-তে কংগ্রেস হারলো, তার কারণ কংগ্রেসের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ ছিল, হেরে গেল কংগ্রেস। যুক্তফ্রন্ট ক্ষমতায় এলো, কিন্তু স্থায়ী সরকার দিতে পারলো না, বরং কি উপহার দিয়েছে? উগ্র বামপন্থা, খুনোখুনি। পশ্চিমবাংলার রাজনীতিতে খুনোখুনি তখন থেকে শুরু হয়। আর সবচেয়ে বড় কথা, সেই সরকারের অন্তরাত্মা ছিল সিপিএম, মূল কাঠামো ছিল সিপিএম সেই যুক্তফ্রন্ট সরকারের। তারা এই রাজ্য থেকে মানে শিল্প তাড়ানোর কাজে যা ভূমিকা পালন করেছে, এই রাজ্যের ক্ষতি আর কেউ করেনি। এটা চললো আপ টু 1971-72। 72 সালে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে এলো, কিন্তু তুই ইতিহাসটা দেখবে নিজেদের মধ্যে গন্ডগোল, মারপিট, রক্তারক্তি, যা খুশি তাই চলছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়কে কেউ মানে, কেউ মানে না, কেউ তাকে তাড়ানোর চেষ্টা করে, কেউ চলে যাচ্ছে সঞ্জয় গান্ধীর কাছে, কেউ চলে যাচ্ছে ইয়ের কাছে, ইন্দিরা গান্ধীর কাছে। এই চলছিল 5টা বছর ধরে। জরুরি অবস্থার পরে 77 সিপিএম এলো। সিপিএম এর ইমেজটা কি? যে সিপিএম শিল্প তাড়িয়েছিল, যে সিপিএম পশ্চিমবাংলার রাজনীতিতে হিংসা নিয়ে এসেছিল, সেই সিপিএম 34 বছর চালালো। তার কারণ একদিকে কংগ্রেস সরকার, তারা বুঝে গেছিল যে কংগ্রেস সরকার রয়েছে, তারা আর ক্ষতি করবে না, শুরু হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং। তারপরে রাজীব গান্ধী হেরে যাবার পরে পশ্চিমবাংলায় শুরু হয়ে গিয়েছিল জোট ভারতে শুরু হয়ে গেছিল জোট সরকার। এই সমস্ত সুবিধাগুলো সিপিএম নিয়েছে, কিন্তু কি করেনি? পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন করে, যে জায়গায় ছিল আগে পেছোতে পেছোতে শিক্ষা, স্বাস্থ্য, কোনো ইনভেস্টমেন্ট নেই, একেবারে নিচের দিকে নেমে গেছে। তুমি আমাকে বলো, আজ যদি এই তৃণমূলের বিকল্প অনুসন্ধান করতে হয়, এরা কেউ কি সেখানে আসতে পারবে? সিপিএম নেই। একটা লোকসভা, রাজ্য বিধানসভায় আসন দিতে পারে না যারা, 5% ভোট পায়, তারা কি মানে বিকল্প সরকার দেবে? কংগ্রেস একই অবস্থা, কংগ্রেস 4%, কি বিকল্প সরকার দেবে? কেউ বিকল্প সরকার দিতে পারবে না। আর তৃণমূল কংগ্রেস, আমি আগে বললাম না, একটা ইমেজ তৈরি হয়ে গেছিল, লড়াইয়ের ইমেজ। এখন সেই ইমেজ হচ্ছে তোলাবাজির ইমেজ, সেই ইমেজ হচ্ছে ইট বালি সিমেন্ট ব্যবসা করে লোককে ঠকানোর ইমেজ, প্রমোটারদের চমকে টাকা নেওয়ার ইমেজ, চাকরি বিক্রির ইমেজ। এই ইমেজ দিয়ে এরাও মানুষের কাছে আর পৌঁছতে পারবে? তবু আমি বলবো সিপিএম এখনো, যেহেতু মতাদর্শগত দল, তারা মিটিং করলে এখনো 200-400 লোক পায়, ব্রিগেডে মিটিং করলে 50,000-1 লক্ষ লোক হয়। এরা যখন ক্ষমতা থেকে যাবে একটা লোকও থাকবে না, সব পালিয়ে যাবে। আমি এই
আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে, আপনারা যারা বিজেপির সাথে যুক্ত তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে বারবার বলি আমার সাথে খেলতে যাস না, আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, নাগালও পাবে না, এজেন্সিকে লেলিয়ে দাও, লোককে গুজে গুজে টাকা দাও, ভোট পাবে না, কারণ এটা বাংলা। কি বলবে? না, এই কথাগুলো প্রায়ই ওদের দলের সকলে টপ টু বটম বলে থাকে। এই কথাটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না। তার কারণ উনি নিজেকে লার্জার দেন লাইফ ভাবছেন। আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, লার্জার দেন লাইফ কেউ হতে পারে না, তিনিও না। প্রত্যেকেরই সৃষ্টি এবং ক্ষয় আছে। আমি বলে দিচ্ছি, ওনার ক্ষয় শুরু হয়েছে ওনার এবং ওনার দলের। এখন একেবারে নিচে এসে পৌঁছে গেছে। ফলে ও যে ইমেজ যে আগে ছিল সেটা ভেঙে গেছে। যে দাবি উনি আগে করতে পারতেন, এখন সেই দাবি আর করতে পারবেন না। সেই ইমেজ শেষ হয়ে গেছে। সুতরাং এখন আর উনি এই করবেন সেই করবেন উনি তো মুখে বলবেনই। ও বলতেই পারে। সন্তুষ্ট হচ্ছেন মুখ্যমন্ত্রী, এই একজন মুখ্যমন্ত্রী সিটিং চিফ মিনিস্টারের কিছু তো ডিভিডেন্ড থাকেই, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর দিক থেকে যখন এরকম ধরনের আক্রমণাত্মক কথাবার্তা আসছে আপনারা না, না, উনি আক্রমণাত্মক কথা বরাবরই বলে থাকেন, বলবেন। সুতরাং এটাতে গুরুত্বই দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, গুরুত্ব তো দিতেই হবে। এই দলটা পশ্চিমবাংলায় চালাচ্ছে, তাকে গুরুত্ব দেবো না। কিন্তু তাকে তার বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই যে উনি হুমকি দিচ্ছেন, লোকে ভয় পেয়ে যাচ্ছে। কিচ্ছু না, কেউ কোনো ভয় পাচ্ছে না। এই তো শুনলাম মতুয়াদের ওখানে দেখা করে ফেরার পথে নাকি নাকি দেখলাম ফেসবুকে, সত্যি কিনা জানি না, কোথাও একটা ওনাকে বিক্ষোভ দেখিয়েছে। আজ থেকে আগে অনেকে ভাবতে পারতো না, এখন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ইফ দিস ইজ অ্যান ইন্ডিকেশন, আগামী দিনে এই দলটার পক্ষে ভালো দিন তো আসছে না, আসছে না একেবারে। বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে, আমি কোট আনকোট বলবো, তিনি বলছেন সারা ভারত সরকার বসে থাক, সব এজেন্সি নিয়ে বসে থাক, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে দাও, মানুষ টাকা নেবে কিন্তু ভোট দেবে না, তুমি একবার টাকা দেবে, বছরের পর বছর চলবে কি করে? আমার কথা, উনি ভাবেন যে ওনার 1,000 টাকা 1,500 টাকা এইটা দিয়ে মানুষ ভোট দিয়ে দেবে, কিন্তু মানুষ এখন বুঝতে পারছে যে মানুষকে 1,500 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু দুর্নীতি হচ্ছে 1,500 কোটি 10,000 কোটি। মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে। মানুষ 1,000 টাকা কেউ কেউ নিশ্চয়ই নিচ্ছে, তার পরিবারের লোকজনকে কাউকে যেতে হচ্ছে পুনে, কাউকে যেতে হচ্ছে মুম্বাই, কাউকে যেতে হচ্ছে আহমেদাবাদে কাজ করে খাওয়ার জন্য। মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে যে তার যে ছেলেরা পড়াশোনা করে স্কুলে চাকরির স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কলেজে অধ্যাপনার স্বপ্ন দেখছিল, সেগুলো ধূলিসাৎ হচ্ছে। মানুষ আর নিতে পারছে না, আর কিছুতেই নিতে পারছে না। আমি বলছি, এই জমানার সঙ্গে বিহারের লালুর জমানার কি অদ্ভুত মিল। লালু ওখানে কোনো আইন শৃঙ্খলা রাখেনি, সব তুলে দিয়েছিল। আর এখানেও আইন শৃঙ্খলা পাট চুকিয়ে দিয়েছে। লালুর আমলে ত্রাহি ত্রাহির অভাব উঠেছিল, সমস্ত শিল্প পালিয়ে যাচ্ছিল। এখানে শিল্প আর ঘেঁষেই নি। লালুর আমলেও দুর্নীতি হচ্ছিল চাকরি নিয়ে, এখানেও হচ্ছে। এখন অদ্ভুত মিল, কি মিল সত্যি ভাবা যায় না। আর একটা মিল আছে বলে দিই, লালুকে 15 বছর পরে চলে যেতে হয়েছিল, আর লালু সেভাবে ফিরে আসতে পারেনি। নীতিশ কুমারের হাত ধরে দু একবার ফিরে দিলেও স্থায়ী হতে পারেনি। এদের মিল হচ্ছে 15 বছর পরে এরাও চলে যাবে। লালু তবু নীতিশের হাত ধরে ফিরতে পেরেছিল, এরা আর ফিরতে পারবে না, কারণ দলটা থাকবে না। আপনি যখন লালু প্রসাদ যাদবের জঙ্গল রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের রাজনীতির আঙ্গিকের একদম সাদৃশ্য ব্যাখ্যা করলেন, আমি সেই সময় বলবো, বিমলদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, ততক্ষণ রাখুন বিশ্বাস। ঠিক আছে, উনি তো মানুষকে বলতেই পারেন শ্বাস, আশ, বিশ্বাস। কারো কোনো বিশ্বাস নেই, এই দলটাকে মানুষ বিশ্বাস করে না, কারণ তারা জানে বিশ্বাস করলে এদের ঠকতে হয়। শিক্ষকরা বিশ্বাস করেছিল যখন ওরা আন্দোলন করত, তখন এনারাই তো যেতেন, আমরা ক্ষমতায় এলে সব করে দেবো। কিচ্ছু করেছে? কিচ্ছু করেনি। বিশ্বাস আছে? বলেছিল যে এখানে মুক্ত সমাজ হবে, মানুষ কথা বলতে পারবে, কথা বললেই জেলে পাঠানো হচ্ছে। বিশ্বাস আছে? নেই। ফলে বিশ্বাস উড়ে গেছে মানুষের অনেক দিন আগে। তার বদলে মানুষ কি পেয়েছে? মহিলাদের উপর নির্যাতন, বিশেষত আরজিকর, দক্ষিণ কলকাতা আইন কলেজ মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে, মানুষ ভয় পাচ্ছে। ফলে বিশ্বাস আর মানুষের নেই, বিশ্বাস কিন্তু উঠে গেছে। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, নিবিড় যে সমীক্ষা, নির্বাচন যে নিবিড় সমীক্ষা ছিল, তার এসআইআর এর ফর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে নিতে দেখা গিয়েছিল এবং সেটা নিয়ে যেরকম একটা আলোড়ন তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী একদম ইতিমধ্যেই তিনি বলছেন যে আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন। এসআইআর ইস্যুতে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, কত তাৎপর্য? না, উনি যখন নিয়েছেন, তারপর যখন সেই খবরটা বাইরে চলে এলো, তখন এগুলো বলতে বাধ্য হয়েছে। ও আর কিচ্ছু নয়, এগুলো লোককে চমকে দেওয়া, যে লড়াই করো এসআইআর এর বিরুদ্ধে, দিয়ে নিজে ফর্মটা ফিল আপ করে দেওয়া। খেলা বহুত।
আচ্ছা সে না করুন না করুন কি যায় আসে, যারা করার করছে, আমি নিজে করেছি, আমি নিজে ফর্ম ফিল আপ করেছি, বেশ করেছি করেছি। উনি দেখাতে চাইছেন যে আগে মানুষ ফর্ম ফিল আপ করবে, তারপর উনি ফর্ম ফিল আপ করবেন। উনি করবেন কি করবেন না কারোর কিচ্ছু যায় আসে না, লোকে ফর্ম ফিল আপ করে যে যা নিজের কাজ করে নেবে। একদম নাম না করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে ছোট স্যার বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়। একটা কথা বলি, সেটা হচ্ছে মন্ত্রীর চেয়ে যে আমলা বড় ওটা ওনার সরকারকে দেখে বোঝা যায়, কারণ ওনার সরকারটা আমলারাই চালায়। কারণ মন্ত্রীদের যা সব কাণ্ড কারখানা এখানে হয়, যা সব কোয়ালিটি, তাতে আমলারাই যে সরকার চালাবে তাতে সন্দেহের কোনো জায়গা নেই। আরে সরকার চালাতে গেলে বিন্দু মাত্র একটা যোগ্যতা লাগে, তো ওদের অধিকাংশ মন্ত্রীর আছে যোগ্যতা? আমার তো কোথাও মনে হয় না। সুতরাং মন্ত্রীর চেয়ে আমলা বড় সেটা উনি করেছেন এক। বাঁশের চেয়ে কঞ্চি দড় এর কথাটার মানে কি আমি বুঝলাম না। আমি জানি না শুভেন্দুর নাম করে তিনি বলেছেন কিনা। ছোট স্যার বলেছেন। তো স্যার বলেছেন তো ভালোই তো। স্যার বলা তো লোকে তো আমাকে স্যার বলে। আমি অধ্যাপনা করি তাই লোকে স্যার বলে। তো স্যার বললে আমি আবার নিন্দে করব কেন? কিন্তু শুধু এইটুকু বলি। আচ্ছা, আচ্ছা। এখন ভালো তাহলে এটা বোধহয় চেতনা হয়েছে, গদ্দার বললে লোকে বিরক্ত হচ্ছে, স্যার বলছেন। কিন্তু আগের কথাগুলো তো আর মুছে যাবে না। আমি শুধু এইটুকু কথা বলি। শুভেন্দু অধিকারীর যা রাজনৈতিক প্রজ্ঞা, শুভেন্দু অধিকারীর যা রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার যা রাজনৈতিক জ্ঞান, চেতনা, ওর ধারে কাছে উনি পৌঁছতে পারবেন না। উনি আন্দোলনটা করতে পারেন। ডেফিনিটলি। আমি স্বীকার করছি যে সিপিএম এর রাজ্যে যাওয়ার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী শুধু আন্দোলন করে না তো। শুভেন্দু অধিকারী রাজনীতিটা বোধে ভালো। আন্দোলনও করে, তার সঙ্গে কনস্ট্রাকটিভ ভাবনাও আছে। কি করে পশ্চিমবাংলায় এই ভয়ঙ্কর শক্তির হাত থেকে মুক্তি পেয়ে পশ্চিমবাংলাকে উন্নতির পথে নিয়ে যেতে হবে, ভারতীয় জনতা পার্টি সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। শুভেন্দু অধিকারীও ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসেবে ভাবনা চিন্তা করছেন। ফলে আরেকটা কথা বলি, 2021-এর 2রা মের পর যেভাবে পার্টির কর্মীরা মার খেয়েছিল ওই পশ্চিমবঙ্গের শাসক দলের হাতে, সেই পার্টির কর্মীদের পাশে ভারতীয় জনতা পার্টিই দাঁড়িয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে শুভেন্দু অধিকারীও দাঁড়িয়েছিলেন। ফলে আজকে বিজেপির ভোট কমেনি, সেই 39, 40, 41-এর মধ্যে ঘোরাঘুরি করছে। তাও আবার লোককে এরা ধমকায়, চমকায়, মারধর করে, খুন করে। যখন প্রশাসনটা নিরপেক্ষভাবে কাজ করবে, আমি বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির ভোট দাঁড়াবে গিয়ে 46 থেকে 47, তৃণমূলের ভোট কমে গিয়ে হবে 34 থেকে 35। আমি একদম অঙ্ক করে এটা প্রমাণ করে দেবো। একদম এ তো বিস্ফোরক দাবি দিচ্ছেন। মানে আমি আমি এই আঙ্গিকে আপনার কাছে শেষ কয়েকটা প্রশ্ন রাখবো বিমলদা। একদম শেষ আমার ২ টো প্রশ্ন আপনার কাছে। তৃণমূলের দ্বারা রেখা পাত্র, কেয়া ঘোষ এবং তরুণজ্যোতি তিওয়ারিদের নামে মিথ্যা কেচ্ছা এবং ফেক ছবি পোস্ট করা হচ্ছে। কি বলবেন? না, এ নিয়ে আইন আছে, কিন্তু কথা হচ্ছে যে বহু ক্ষেত্রে সে আইন ঠিকমতো প্রযুক্ত হয় না। যেরকম আমি একটা কথা বলি, আমার নামটাকে শুধু একটু এদিক ওদিক করে চেঞ্জ করে আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছে। বিমল শঙ্কর নাম দিয়েছে, SHANKR, নন্দ একই রকম, এবং অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তারা অ্যাকসেপ্ট করেছে। আমি বারবার এর এগেনস্টে কমপ্লেন করেছি, থানায় ডায়েরি দিয়েছি, কিচ্ছু হয়নি। আমি সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি, অনেককে বলে ফেসবুক অথরিটির কাছে রিপোর্ট করিয়েছি, কিচ্ছু হয়নি। একই রকম থেকে গেছে, এখনো সেটা রয়েছে, আমি তাকে চেঞ্জ করাতে পারিনি। এখন সেইখানে কেউ যদি উল্টোপাল্টা পোস্ট করে আমার সমস্যা হবে। সেই জন্য আমি মাঝে মাঝে বলে দিই ওইটা আমার নয়। এছাড়াও হয় আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে করা হয়, টাকা চাওয়া হয়, হয়েছে এর আগে। আমি বলে দিয়েছি একদম টাকা দেবেন না, কারণ আমার এখন এত দরিদ্রতা হয়নি পাবলিকের কাছে টাকা চাইতে যাব, এর তার কাছে টাকা চাওয়া হয়। ফলে সব মিলিয়ে মানে কি বলবো, এই ফেসবুক বা এই সামাজিক গণমাধ্যম এগুলো একটা ইয়ের জায়গা। আর তরুণ জ্যোতির ক্ষেত্রে বা কেয়া ঘোষের ক্ষেত্রে যেটা ঘটেছে তো মারাত্মক। কোনো মহিলার এইরকম একটা সম্মানহানি, এটা সহ্য করা যায় না কিছুতেই। ওদের কঠোরতম শাস্তি দিতে হবে। এবং আমি নিশ্চিত তরুণ জ্যোতি ওটা দিয়ে ছাড়বে। ও এমনি যথেষ্ট ভালো ছেলে এবং ভালো উকিল। ও ইতিমধ্যেই ওদের কপালে দুর্গতি ঘটিয়ে দিয়েছে, ক্ষমা চাওয়া শুরু হয়ে গেছে। আমি বলবো ক্ষমা চাওয়া মানে অ্যাকসেপ্ট করার দরকার, ওকে জেলে পড়ো কয়েকবার। ওই জেলে পড়লে ওগুলো সিধে হবে, এই বাঁদরামোটা বন্ধ হবে। বিমলদা, আমরা দেখলাম যে বিজেপির বহিরাগত নেতারা নাকি ডেইলি প্যাসেঞ্জারি করছে। এরপর মোদি, অমিত শাহ করবেন। ২৬-এ কোনো লাভ হবে না, দাবি সৌগত রায়ের। না, আমি বুঝতে পারছি না যে এই ধরনের কথাবার্তা ওনারা বলেন কেন। সৌগত রায় একসময় কংগ্রেস করতেন। তো কংগ্রেসের দিল্লি থেকে যারা আসে সব বহিরাগত যদি হয়, তাহলে তো
বলতে হবে যে ওনারা একটা ছোট কূপমণ্ডূকতার দিকে পৌঁছে গেছেন। আমার কথা, বর্ধমানের একটি আসন থেকে যাকে এমপি করা হয়েছে কীর্তি আজাদ, তিনি কোন বাংলার ঘরের লোক? এক লাইন বাংলা বলতে পারে? আচ্ছা, ইউসুফ পাঠান যাকে বহরমপুর থেকে জেতানো হয়েছে, ও কোথাকার লোক? বাংলার মাটি ফুটে বেরিয়েছে নাকি? আচ্ছা, আসানসোলে আমাদের শত্রুঘ্ন সিনহা, যাকে আবার বঙ্গভূষণ না বঙ্গবিভূষণ না বঙ্গরত্ন না কি সব দেওয়া হলো, তিনি বাংলার কোন? তবু শত্রুঘ্ন সিনহা বাংলাটা বলতে পারেন, এরা তো বাংলাটাই বলতে পারেন। ফলে এই বহিরাগত কথা যারা বলে, আচ্ছা সাকেত গোখেল, সে কোন বাংলার লোক? তবু আমি বুঝলাম সুস্মিতা দেব বাংলা বলতে পারে, আর এই সাগরিকা ঘোষ, তাদের নামের সঙ্গে একটা বাঙালি ব্যাপার রয়েছে। সাগরিকা ঘোষ বাংলা কথাটা বলতে পারে, আমি তো কখনো বলতে শুনিনি। কিন্তু এই কীর্তি আজাদ সে কোন বাংলার লোক? ফলে এই কথাগুলোর বলে না নিজেদের যে দৈন্যদশা, একটা চিন্তার দৈন্যদশা, সেটা কিন্তু প্রকাশ করে। এগুলো এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি। এই ভণ্ডামিটার জন্যই এই সরকারটা, এই দলটা কিন্তু আলটিমেটলি পরিচিত হবে কোনো পজিটিভ কিছুর জন্য নয়। এরা পরিচিত হবে চুরির জন্য, এরা পরিচিত হবে চিটিংবাজির জন্য, এরা পরিচিত হবে অত্যাচার অন্যায়ের জন্য, এরা পরিচিত হবে ভণ্ডামির জন্য। আগামী দিনে ইতিহাস কিন্তু এদের এভাবেই লেখা হবে। দাদা, আমি জিজ্ঞেস করবো একটা প্রশ্ন আপনার কাছে। ২০২৬-এ তৃণমূলকে হারানোর মতো সংগঠন কি বিজেপির তৈরি হয়েছে বা বিজেপির আছে? আপনি কি সত্যি মনে করেন? ২০১১ সালে সিপিএম কে হারিয়ে তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, তখন তৃণমূলের যা সংগঠন ছিল, বিজেপি সংগঠন এখন তার চেয়ে অনেক ভালো আছে। অনেক, অনেক, অনেক ভালো আছে। আরে ২০১১তেই সেদিন আমি ৭৭ সালে যখন মানে কংগ্রেস ক্ষমতা থেকে যায়, তখন বয়স খুব কম, কিন্তু মনে আছে। মনে রাখার মতো বয়স আমার হয়ে গেছে। তখন জনতা পার্টিটাকে খায় না মাথায় দেয় লোকে জানতো না। জনতা পার্টি জিতে গিয়েছিল। এবং তখন আমার গ্রামে ৩ টে লোক সিপিএম করতো। তারপর সিপিএম জিতে মেদিনীপুরে পারেনি, অন্যান্য জায়গায় বেরিয়ে জিতেছিল। তারপর আস্তে, আস্তে গোটা বাংলাটাই কব্জা করে নেয়। তাই সংগঠন সবসময় গুরুত্বপূর্ণ তা নয়। আর বিজেপি যথেষ্ট সংগঠন আছে। কে বলল সংগঠন নেই? যারা এই যে বলে যে সংগঠন নেই, তারা জানে না যে ২০২১ সালে, বা মনেও রাখতে চায় না কথাটা। ২০২১ সালে ২রা মের পর কজন বিজেপি কর্মী খুন হয়েছে। ক হাজার বা ক লক্ষ বিজেপি কর্মীকে ঘর ছেড়ে পালাতে হয়েছিল। কোচবিহার এর লোককে আসাম পালাতে হয়েছিল। কাউকে ঝাড়খণ্ড পালাতে হয়েছিল, কাউকে বিহার পালাতে হয়েছিল, দক্ষিণ মেদিনীপুর বাঁকুড়া লোকেদের উড়িষ্যা পালাতে হয়েছিল। ফলে এগুলো মনে রাখতে হবে তো। তারপরেও বিজেপি কিন্তু ভোটের পার্সেন্টেজ কমেনি। আবার আমি বলছি, ভোটের পার্সেন্টেজ যদি কোনো রকম ইন্ডিকেশন হয়ে থাকে, তাহলে তৃণমূলের কপালে কিন্তু দুর্গতি রয়েছে। আমি কিন্তু বলে দিচ্ছি আজকে। দাদা, আমি এই প্রশ্নটা তো না করলেই নয় যে সংখ্যালঘু ভোট শূন্য, বাঙালি ভোট বিভক্ত। এই সমীকরণে বিজেপি কিভাবে আসবে ক্ষমতায়, কি বলবেন? এতদিন ওই দুধেল গাইয়ের নাম করে প্রচুর সংখ্যালঘু ভোট তৃণমূল জোগাড় করত। এইবার কিন্তু পাশা আস্তে আস্তে উল্টাচ্ছে। আমি বলে দিচ্ছি, পাশা আস্তে আস্তে উল্টাচ্ছে। আগামী দিনে কিন্তু সংখ্যালঘু ভোট এরা পাবেই, তার কোথাও কোনো গ্যারেন্টি নেই। মুর্শিদাবাদ বা মালদা এই অঞ্চলে সংখ্যালঘু ভোট ভাঙতে চলেছে। এবং এখানে ২৪ পরগনা, দুটো ২৪ পরগনাতেই কিন্তু সংখ্যালঘু ভোট আর বিশ্বাস করছে না। আর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা চান যে তাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশুনো করুক, ডাক্তার হোক, অধ্যাপক হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, তারা বোমা মেরে নিজেরা কেন মরবে, তারা কিন্তু আস্তে আস্তে আহ, যোগাযোগ করছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন, বিভিন্ন লেখা লিখছেন যে মারছে মুসলিম, মরছে মুসলিম, লাভটা কার হচ্ছে। ফলে মুসলিম ভোটের যে একচেটিয়া কারবার তৃণমূল কংগ্রেস করতো, সেটা আর হবে না। এটা হলো ১ নম্বর। দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে যে এই যে পার্সেন্টেজের কথা আমরা বলছিলাম, আচ্ছা ২০২৪ সালে তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছে? 46%। 46% ভোট পেয়েছে ২০২৪ লোকসভা ইলেকশন। ভারতীয় জনতা পার্টি কত ভোট পেয়েছে? 39%। অর্থাৎ 39 থেকে 46, 7% বেশি। এই 7% বেশি ভোট আমরা যদি 3.5% ভোটটাকে একটু সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ডুবে যাবে। এসআইআর হচ্ছে, এসআইআর এর যে কে নিয়ে এই যে পাগলামো হচ্ছিল, তার কারণটা কি? কারণ একটাই, যে আস্তে আস্তে এরা বুঝতে পেরেছে যাদের ভোটটা এরা ছাপ্পা ভোট মারতো, মৃত ভোটারদের ভোট মারতো, অ্যাবসেন্ট ভোটারদের ভোট মারতো, আর কিছু ফেক ভোটার রেখে দিয়েছিল, তারা কিন্তু এবার ভোটার তালিকা থেকে বাদ যাবে। বাদ যদি যায়, তাহলে আর কত কত দিয়ে বাঁচবে তৃণমূল কংগ্রেস? বাঁচতে পারবে না।
ফলে ভোটের পার্সেন্টেজই বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস একটা বিপজ্জনক জায়গায় রয়েছে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, গত নির্বাচনে আমরা দেখেছি সিপিএম এর ভোট 5.7, কংগ্রেসের ভোট 4.7, অর্থাৎ সব মিলিয়ে 10%। সেখানেও ব্যাপক ভাঙন ধরেছে, কিন্তু মানুষ বুঝে গেছে সিপিএম ক্ষমতায় আসবে না, ভোট দিয়ে লাভটা কি, সিপিএম কে ভোট দেবে না। কংগ্রেস এমনিই দলটা প্রায় উঠে টুটে গেছে পশ্চিমবাংলায়, তাদের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং তাদের একটা অংশের ভোট জাতীয়তাবাদকে যারা ভালোবাসেন, যারা এই দেশের উন্নতি চান, তারা বিজেপিকে ভোট দেবেন। ফলে আমি বলে দিচ্ছি আগামী নির্বাচনে যদি প্রশাসনকে ঠিকঠাক কাজে মানে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু তৃণমূল গতবারে যা পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে 48% এর মতো, বিজেপি ওইখানে যাবে। আর তৃণমূল নামতে নামতে 35% হবে, 34% হবে, এবং ইনিশিয়ালি এটা হবে, পরে তৃণমূল কংগ্রেস মানে বাংলা রাজনৈতিক ইতিহাস থেকে মুছে যাবে। এটাই এই দলটার জন্য না, তাহলে আপনি কি সেটিং তত্ত্ব, একাধিক সেটিং তত্ত্বের কথা যেখানে বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতিকাণ্ডে একদম বড় মাথা অব্দি পৌঁছানো যাচ্ছে না। যে সেটিং তত্ত্বের একটা কথা উঠছে, সেই সেটিং তত্ত্বকে ধূলিসাৎ করছে? সেটিং তত্ত্বটা চালিয়েছে সিপিএম, নিজেরা সেটিং করে, নিজেরা ইন্ডিয়া অ্যালায়েন্স করেছে, নিজেরা বসে বসে 32টা দাঁত বার করে একসঙ্গে কফি খায়, কই সেবেলা সেটিং হয় না? না, সুতরাং ওরাই সেটিং করে। তো ওরা ওদের সিপিএম এর কোন নেতাকে বলো তো মিটিং মিছিল করতে, কিচ্ছু করবে না, বলে না না বাবা ঘরে বসে আছে। বলে সেটিং ওরা করে, ওটা সেটিং বাস দল, ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। বরং আমরা বলবো যে ভারতীয় জনতা পার্টি কর্মীরা মার খেয়ে জীবন বাজি রেখে লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। ঠিক আছে, একদম শেষ প্রশ্ন। বারাসাত মর্গে একদম মৃতের চোখ চুরির অভিযোগ ঘিরে একদম বিক্ষোভ, তাতে আটকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। আর সেখানে মৃতের পরিজনদের সঙ্গে কথা বলে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি চলছে? এর আগে আমরা আরজিকর কাণ্ডে দেখলাম, সেখানে মর্গ থেকে রীতিমতো অস্ত্র পাচার, বা রীতিমতো ডেড বডি সেল করা, একাধিক মানে কিটস, মানে যেগুলো হসপিটালের মানে মেডিকেল কিটস, সেগুলো বিক্রি করা, এবারে একদম চোখ উপড়ে বিক্রি করে নেওয়া হচ্ছে। এই রাজ্যে ঠিক চলছে? না, না, এই রাজ্য চলছে না তো। আমি তো আবার বলেছি এটা একদম ডামাডোলের রাজ্য, জঙ্গল রাজ। লালু যেরকম জঙ্গল রাজ চালু করেছিল, এটা জঙ্গল রাজ 2 হচ্ছে। তা নইলে মগ থেকে একটা মৃতদেহের চোখ চুরি করে নেয়। যে মানুষটা তার মারা গেল, মর্গে তার বডি ছিল, তার প্রিয়জনদের কাছে কি অবস্থা দাঁড়াবে? প্রিয়জনরা কি ভাববে? আমি মনে করি যে এইটা শুধু অপদার্থতা নয়, এ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রীকে কেন উনি দায়িত্ব নেবেন না? কি হয়েছিল আরজি করে? মানে মধ্যবিত্ত বাঙালি চায় তার ছেলে বা মেয়ে ডাক্তার হবে। ডাক্তার হতে গিয়ে মেয়েটা রেপড হলো এবং মারা গেল। উকিল হতে গিয়ে একটা মেয়ে রেপড হয়ে গেল, গ্যাং রেপড হলো। এটা পশ্চিমবাংলায় এই শাসন চলছে। ফলে এগুলো অ্যাবসলিউটলি অপদার্থতা। শুধু চাকরির টোপ দিয়ে তাদের এই অপদার্থতা থেকে ঢাকা যাবে না। এই সরকার নিজেকে ঢাকতে পারবে না। ফলে এদেশ সরাতে হবে। দে শুড গো। এইটা হবে স্লোগান, যে অনেক করেছে এবার চলে যাও। এবার বিজেপি ক্ষমতায় আসুক। কেন্দ্র এবং রাজ্যে একই দল ক্ষমতায় থাকলে পশ্চিমবাংলা, নতুন পশ্চিমবাংলা, সোনার বাংলা আমরা গড়তে পারবো। আমরা কথা দিচ্ছি, সোনার বাংলা আমরা গড়বই আগামী দিনে, এবং তার জন্যে মানুষকে বলবো আগে এই দলটাকে সরান। তারপরে আমরা সোনার বাংলা গড়বো। এক নতুন বাংলা, যেখান থেকে মানুষকে আর কাজের সন্ধানে বাইরে হয়তো অনেক সংখ্যা কমে যাবে। মানুষ এখানে শিল্পে কাজ পাবে। এখানে মানুষ শান্তিতে থাকতে পারবে। তো সেই বাংলা গড়ার জন্যে আপনারা বিজেপিকে ভোট দিন। এক নতুন বাংলা গঠনের দিকে আমরা এগিয়ে যাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।